হ্যালো স্টুডেন্টস, প্রতিদিনের মতো আজ আবার নতুন একটি প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। এই প্র্যাকটিস সেটে কিছু বাছাই করা প্রশ্ন রয়েছে যেগুলি সমস্ত কম্পিটিটিভ এক্সামে কিন্তু হেল্পফুল হবে। শুরু করছি আজকের প্র্যাকটিস সেটের প্রথম প্রশ্ন। দিল্লি সুলতানি রাজবংশের মধ্যে সবচেয়ে কোন রাজবংশ বেশি বছর কিন্তু রাজত্ব করেছিল? অর্থাৎ দিল্লিতে যে আমরা 5টা রাজবংশ দেখেছি, কি কি? এক হচ্ছে দাস বংশ, 2 হচ্ছে খলজি বংশ, 3 হচ্ছে তুগলক বংশ, 4 সৈয়দ বংশ, আর 5 হচ্ছে লোদি বংশ। এই 5টি রাজবংশের মধ্যে কোন রাজবংশ সবচেয়ে বেশি বছর রাজত্ব করেছিল? অপশন তাহলে দাস বংশ, খলজি বংশ, তুগলক বংশ, সৈয়দ বংশ। কি হবে? তুগলক বংশ। আচ্ছা, তুগলক বংশ কত বছর রাজত্ব করেছিল? 94 বছর রাজত্ব করেছিল। আচ্ছা, সমস্ত রাজবংশগুলো টাইম পিরিয়ডগুলো একটু দেখে নিই। দাস বংশ 1206 থেকে 1290 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল। খলজি বংশ 1290 থেকে 1320 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল। তুগলক বংশ 1320 থেকে 1414 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল। আর তোর সৈয়দ বংশটা 1414 থেকে 1451 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল। আর সর্বশেষ যে তোর লোদি বংশ, যেটা হচ্ছে 1451 থেকে 1526 পর্যন্ত ছিল। এবার আমরা যদি বিয়োগ করি, দাস বংশে দেখবো আমরা প্রায় 84 বছরের মতো রাজত্ব করেছিল। খলজি বংশ 30 বছর, এবং ওটাই হচ্ছে সবচেয়ে কম সময় কিন্তু রাজত্ব করেছিল খলজি রাজবংশ। তো তুগলক বংশটা কিন্তু 94 বছরের মতো রাজত্ব করেছিল। আর সৈয়দ বংশটা তোর মোটামুটি ওই 37 বছরের মতো রাজত্ব করেছিল। আর তোর ওই সর্বশেষ যেটা তোর রয়েছে কি লোদি বংশটা কিন্তু তোর মোটামুটি 75 বছর পর্যন্ত রাজত্ব করেছিল। আচ্ছা, এদের অরিজিনগুলো একটু দেখে নি। দাস বংশ, খলজি বংশ এবং তুগলক বংশ, এই 3টে রাজবংশের অরিজিন ছিল কিন্তু তুর্কি। অর্থাৎ এই 3টে রাজবংশ যখনই পড়বো তখন দেখবি তুর্কি বা তার্কিশ ওয়ার্ডগুলো বেশি বেশি আসবে। সৈয়দ রাজবংশ ছিল আরবীয় অরিজিন, অর্থাৎ সৈয়দ রাজবংশ যখন পড়বো তখন দেখবি আরবের কনসেপ্ট বা আরবীয় এই সমস্ত কথাগুলো বেশি বেশি করে আসবে। আর লোদিটা কি? আফগান রাজবংশ। হলো? আচ্ছা, নেক্সট প্রশ্ন। অসহযোগ আন্দোলন ঘোষণার দিন কোন স্বাধীনতা সংগ্রামীর মৃত্যু হয়? অর্থাৎ 1920 সালে যে তোর অসহযোগ আন্দোলনটা ঘোষণা হয়েছিল বা কর্মসূচি ঘোষণা হলো, সেদিন কোন স্বাধীনতা সংগ্রামী মারা যান? অপশন বলছে লালা লাজপত রায়, নাকি বাল গঙ্গাধর তিলক, নাকি বিপিন চন্দ্র পাল, নাকি গান্ধীজি। পারবি? বাল গঙ্গাধর তিলক। আচ্ছা, বাল গঙ্গাধর তিলক কিন্তু 1920 সালের 1 আগস্ট মারা যান। ভোরবেলাতে মারা গিয়েছিল, যেদিন কি না অসহযোগ আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। আচ্ছা, বাল গঙ্গাধর তিলকের 2টি পত্রিকা রয়েছে, তার নাম কি? মারাঠা এবং কেশরী। আচ্ছা, মারাঠাটা কোন ভাষায় রচিত? ইংরেজি ভাষা। আর কেশরীটা কোন ভাষায় রচিত? মারাঠা ভাষায়। আচ্ছা, বাল গঙ্গাধর তিলককে কিন্তু লোকমান্য উপাধি আছে, তাই লোকমান্য। আর মহামান্য মদন মোহন মালব্য। তাহলে মহামান্য কার উপাধি? মদন মোহন মালব্য, যে বেনারসে হিন্দু ইউনিভার্সিটি তৈরি করেছিল। আর এটা হচ্ছে কি লোকমান্য বাল গঙ্গাধর তিলক। বাল গঙ্গাধর তিলককে আর একটা কিন্তু উপাধি দেওয়া হয়েছে বা কথা বলা মানে জানা যায়, সেটা হচ্ছে ভারতের অস্থিরতার জনক বা ভারতের অশান্তির জনক। কাকে বলা হয়? বাল গঙ্গাধর তিলককে। কেন? তিনি হচ্ছে চরমপন্থী নেতাদের মধ্যে টপ মোস্ট লিডার ছিলেন। হ্যাঁ, আচ্ছা, বাল গঙ্গাধর তিলকের একটা বিখ্যাত উক্তি রয়েছে, স্বরাজ আমার জন্মগত অধিকার, আমি তা অর্জন করবই। তাহলে বাল গঙ্গাধর তিলক থেকে কতগুলো আমরা কি পয়েন্ট জেনে নিল। আচ্ছা, লালা লাজপত রায় থেকে কিছু জেনে নিই না। লালা লাজপত রায়ও কিন্তু চরমপন্থী নেতা ছিল। চরমপন্থী নেতা কোনগুলো আছে? লাল, বাল, পাল। লাল ফর লালা লাজপত রায়, বাল ফর বাল গঙ্গাধর তিলক, আর পাল ফর বিপিন চন্দ্র পাল। এছাড়া আরো ঋষি অরবিন্দ ঘোষ, ওরাও কিন্তু সব এক্সট্রিমিস্ট লিডার বা চরমপন্থী নেতা ছিল। লালা লাজপত রায় 1928 সালে কি সাইমন কমিশন যখন ভারতে আসে, সেই সময় নেতৃত্ব দিতে গিয়ে তিনি পদপিষ্ট হয়ে মারা যান। আচ্ছা, সাইমন কমিশন কবে এসেছিল বা কেন গঠিত হলো? না, ভারতের সংবিধান রচনা করার জন্য, মানে সংবিধানটাকে তোর সংশোধন বা রেকটিফাই অ্যামেন্ডমেন্ট করার জন্য কিন্তু তোর এই সাইমন কমিশন গঠিত হয়েছিল। কত সালে? 1927 সালে লন্ডনে গঠিত হয়েছিল, অর্থাৎ ইংল্যান্ডে গঠিত হয়েছিল। তার পরের বছর 1928 সালে ভারতে আসে। 7 জন সদস্য ছিল, কিন্তু ভারতীয়রা সেই দলটাকে কি তারা বর্জন করেছিল। কেন?
না ভারতীয়দের সংবিধান সংশোধন হচ্ছে, কিন্তু 7 জন সদস্যই ছিল ইংল্যান্ডের, কোনো ভারতীয় সদস্য ছিল না। এর জন্য কিন্তু যখন 1928 সালে সাইমন কমিশন ভারতে আসে, তখন কিন্তু লালা লাজপত রায়ের নেতৃত্বে ভারতীয় স্বাধীনতা সংগ্রামীরা তারা গো ব্যাক স্লোগান কিন্তু তোলে। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে, গো ব্যাক স্লোগান কোন কমিশনের বিরুদ্ধে ছিল? কি হবে? সাইমন কমিশনের বিরুদ্ধে। আচ্ছা, আর গান্ধীজি বিপিন চন্দ্র থেকে সেরকম কিছু করার দরকার নেই। 1932 সালে মারা গিয়েছিল বিপিন চন্দ্র পাল, আর গান্ধীজি 1948 সালের 30শে জানুয়ারি, অর্থাৎ ভারত স্বাধীন হওয়ার পরের বছরই, অর্থাৎ 1948 সালে এবং 30শে জানুয়ারি কিন্তু নাথুরাম গডসের দ্বারা দিল্লিতে গুলি দ্বারা হত্যা হয়েছিল, বা নাথুরাম গডসে কি গুলি করে হত্যা করে দিয়েছিল গান্ধীজিকে। নেক্সট প্রশ্ন, একটি পূর্ব উপকূলের বন্দর, একটি পূর্ব উপকূলের বন্দর হলো, অপশন বলছে পারাদীপ, নাকি কান্দালা, নাকি মুম্বাই, নাকি কোচিন। পারবি? পারাদীপ। পারাদীপ কোন স্টেটে রয়েছে? উড়িষ্যাতে রয়েছে। আচ্ছা, বন্দর কি না, বন্দর দু ধরনের হয়, একটা হচ্ছে এয়ারপোর্ট বা বিমানবন্দর, আর একটা হচ্ছে সি পোর্ট বা সমুদ্র বন্দর। এগুলো কিন্তু সমুদ্র বন্দরের কথা বলা হয়েছে। আর সমুদ্র বন্দর কোথায় গড়ে উঠবে রে? না জলভাগের শেষ আর স্থলভাগের শুরু, ওই কানেকশন জায়গাগুলোতেই তো বিভিন্ন বন্দরগুলো গড়ে উঠবে, সেগুলোই হচ্ছে বন্দর। আচ্ছা, বন্দর আর পোতাশ্রয়ের মধ্যে একটু পার্থক্য রয়েছে। বন্দর কি না, ধর এখান থেকে আমি কোনো একটা জিনিসকে অন্য একটা জায়গায় নিয়ে যাচ্ছি, অর্থাৎ ফিক্স যেটা ডেস্টিনেশন সেটা হয়ে যায় বন্দর। তাহলে আমি এখানে জাহাজে মাল চাপালাম, মালপত্রগুলো, এবং ওই জায়গাতে আমি নামিয়ে দিলাম, তাহলে ওগুলো হচ্ছে বন্দর। কিন্তু ধর হঠাৎ করে সমুদ্রতে যে কোনো সময় ঝড় আসতেই পারে, হঠাৎ করে আমি সমুদ্র পথে যখন জাহাজটা নিয়ে যাচ্ছি, হঠাৎ করে ঝড় চলে এলো, তাহলে তো আমাকে কোথাও একটা দাঁড়াতে হবে। আমি যেখানে দাঁড়াবো সেখানে তো মালপত্রগুলো আমি আনলোড করবো না, তাহলে যেখানে আমি পার্টিকুলার কিছুক্ষণ সময়ের জন্য দাঁড়াবো সেটা হয়ে যায় পোতাশ্রয়। তাহলে বন্দর কি, মালপত্র ওঠানো বা নামানো হবে, ওখানে ক্রেনারে থাকবে মালপত্র নামানোর জন্য, তোলার জন্য। আর পোতাশ্রয় কি, জাস্ট কিছুক্ষণের জন্য হোল্ড করো, ওটা হলো বন্দর। তাহলে এরকম বন্দরকে ভারতে দুটো ভাগে ভাগ করা যায়। একটা পূর্ব দিকে উপকূল বরাবর যে রেখাটা রয়েছে সেখানে যে বন্দরগুলো গড়ে উঠেছে সেগুলো পূর্ব উপকূলের বন্দর বলবো, আর পশ্চিম দিকে যেগুলো রয়েছে সেটা হচ্ছে পশ্চিম উপকূলের বন্দর। আচ্ছা, পূর্ব উপকূলের যে এক একটা রাজ্য আছে, সেই রাজ্যগুলোকে যদি আমরা দেখি তাহলে পেয়ে যাব। তাহলে প্রথমে একবারে উপরে রয়েছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের দুটি বন্দর রয়েছে, কি হলদিয়া বন্দর এবং কলকাতা বন্দর। আমি বুঝাকে শুনেলে। আচ্ছা, তাহলে পশ্চিমবঙ্গের পটটাতেই রয়েছে ওড়িশা রয়েছে বা উড়িষ্যা রয়েছে। উড়িষ্যায় একটি বন্দর রয়েছে, সেটা হচ্ছে পারাদ্বীপ বন্দর। তারপরই আছে তোর অন্ধ্রপ্রদেশ রয়েছে, অন্ধ্রপ্রদেশে বিশাখাপত্তনম বন্দর কিন্তু রয়েছে। আচ্ছা, আর অন্ধ্রপ্রদেশের পরই এদিকে নিচে রয়েছে তামিলনাড়ু রয়েছে। তামিলনাড়ুতে 3টি বন্দর রয়েছে, কি কি? চেন্নাই বন্দর, এন্নোর বন্দর, তুতিকোরিন বন্দর। তাহলে তুতিকোরিন বন্দর বলুক, এন্নোর বন্দর বলুক বা চেন্নাই বন্দর বলুক, এগুলো কোন উপকূলের বন্দর? পূর্ব উপকূলে বন্দর। আবার যদি বলে এগুলো কোন রাজ্যে অবস্থিত, তখন হয়ে যাবে তামিলনাড়ু। এগুলো হচ্ছে পূর্ব উপকূলে, তখন বললাম পূর্ব উপকূলে বন্দর। মাথায় রাখবি, ভারতে যতগুলো বন্দর রয়েছে সবচেয়ে গভীরতম বন্দর বা ডিপেস্ট সিপোর্ট যদি বলে বিশাখাপত্তনম, যেটা অন্ধ্রপ্রদেশে রয়েছে। হলো, এটা তাহলে পূর্ব উপকূল হলো। এবার পশ্চিম উপকূলে যায়, সবার উপরে কি আছে? গুজরাট। গুজরাটে কি রয়েছে? কান্দালা একটা বন্দর। তার গুজরাটের নিচে রয়েছে মহারাষ্ট্র রয়েছে। মহারাষ্ট্রে কি রয়েছে? মুম্বাই রয়েছে। মুম্বাই যেটা হচ্ছে সবচেয়ে ভারতের বৃহত্তম বন্দর। তাহলে ভারতের বৃহত্তম সমুদ্র বন্দর বললে কি হবে? মুম্বাই। আর ভারতের যদি বলে গভীরতম বন্দর কি হবে? বিশাখাপত্তনম। আচ্ছা, মুম্বাইয়ের নিচেই কি রয়েছে? তোর গোয়া রয়েছে। গোয়াতে একটি বন্দর রয়েছে মারমাগাঁও বন্দর। বন্দরটির নাম কি? মারমাগাঁও বন্দর। এই বন্দরটা দিয়ে সবচেয়ে বেশি লোহা রপ্তানি হয়, মানে লোহাগুলোকে বাইরে ট্রান্সপোর্ট করা হয়। ঠিক আছে, এই যে লৌহ রপ্তানি বন্দর, এর জন্য এই মারমাগাঁও বন্দরকে কিন্তু লৌহ রপ্তানির বন্দরও বলা হয়ে থাকে। তাহলে এখন প্রশ্ন আসতে পারে যে কোন বন্দর দিয়ে সবচেয়ে বেশি লৌহ রপ্তানি করা হয়? আনসার কি হবে? মারমাগাঁও বন্দর, যেটা কোন রাজ্য আছে? গোয়া। আচ্ছা, গোয়ার পরই আছে কর্ণাটক। কর্ণাটকে একটা বন্দর রয়েছে নিউ ম্যাঙ্গালোর বন্দর। গোয়ার কর্ণাটকের বন্দরটার নাম কি? নিউ ম্যাঙ্গালোর বন্দর। আর তার নিচে রয়েছে কেরলের একটা কি? কোচিন শিপইয়ার্ড, তাই তো? কোচিন। তাহলে কোচিন বিমানবন্দরে শুধু বিমান হয়ে যাচ্ছে। সমুদ্র বন্দরটি কোন রাজ্যে অবস্থিত? কেরলে। আচ্ছা, কোচিনকেই তো বলা হয় আরব সাগরের রানী। আরব সাগরের রানী বলা হয়ে থাকে। হলো,
আচ্ছা নেক্সট প্রশ্ন, তাহলে এখান থেকে তোরা বুঝতে পারলি যে ভারতের বৃহত্তম বিমান সমুদ্র বন্দর, গভীরতম বিমানবন্দর পূর্ব উপকূলে কোনগুলো রয়েছে, পশ্চিম উপকূলে রয়েছে। আচ্ছা নেক্সট প্রশ্ন, নিম্নলিখিতের মধ্যে কোনটির আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিট সব থেকে বেশি? কোনটির আপেক্ষিক তাপ সব থেকে বেশি? অপশন বলছে কাঁচ, নাকি তামা, নাকি সীসা, নাকি জল? পারবি? জল। জলের আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিট সব থেকে বেশি। এবার আমরা জানবো যে স্পেসিফিক হিট বিষয়টা কি। কোনো একটি বস্তুকে তার একটা তো বস্তুটার একটা পার্টিকুলার একটা ওজন থাকবে বা ভর থাকবে, তাহলে কোনো একটি নির্দিষ্ট বস্তুর একক ভরের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে বলা হবে স্পেসিফিক হিট বা আপেক্ষিক তাপ। সাপোজ ধর এই বোর্ডটার তো একটা ওজন আছে, আচ্ছা তো আমি ধরে নিলাম বোর্ডটার ধর ওজন আমি 1 গ্রাম বা 1 কেজি যাওয়া একটা ওজন আছে, তাহলে ওই একক ভর কোনো একটা একক ভর, এই ভরের বস্তুটাকে তোর 1 ডিগ্রি যদি আমি এসআই করি তাহলে করব আমি 1 কেলভিন বৃদ্ধি করব। আচ্ছা সিজিএস যদি ধরি তাহলে কি কত করব? 1 তোর ক্যালোরি করব, ক্যালোরি তো তাপের একক, তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস করব, তাই তো? প্রত্যেক যত তাপ প্রয়োজন। সাপোজ ধর এই বোর্ডটার একটা ধর আপেক্ষিক তাপ, বোর্ডের আপেক্ষিক তাপ ধর সিজিএস এ দিয়ে দিয়েছে তোর 500, আমি এক্সাম্পল বলছি, হ্যাঁ, বোর্ডটার আপেক্ষিক তাপ 500 গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস পার ক্যালোরি। এই কথাটা মানে কি না, এই 1 গ্রাম ভরে, গ্রাম বলেছে সিজিএস মানে ভরের একক কি গ্রাম, তাহলে 1 গ্রাম ভরের এই বোর্ডটা উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস, কারণ উষ্ণতা মানে কি ডিগ্রি সেলসিয়াস হবে, 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করতে কত ডিগ্রি প্রয়োজন হবে? 5 বলেছিলাম, 5 না 500 বলেছিলাম, ওই ক্যালোরি তাপের প্রয়োজন হবে। বুঝতে পারলি? জল হচ্ছে আপেক্ষিক তাপ সব থেকে বেশি জলের, অর্থাৎ এই কথা মানে কি না 1 গ্রাম জলকে বা 1 কিলোগ্রাম জলকে 1 ডিগ্রি সেলসিয়াস হোক বা 1 কেলভিন হোক উষ্ণতা বৃদ্ধি করতে সবচেয়ে বেশি পরিমাণ তাপ দিতে হয়। হলো এর জন্য কি না দেখবি যে সেই সেক দেওয়ার যে ব্যাগগুলো, ওয়াটার ব্যাগগুলো, ওখানে জল থাকে দেয়া, কেন না জল অনেক দেরিতে গরম হবে, আর অনেক দেরিতে যেহেতু গরম হচ্ছে অনেক দেরিতে ঠান্ডা হবে, তাই তো? তাহলে অনেকক্ষণ কিন্তু ব্যক্তিরা ওই সেকটা দিতে পারবে। হলো আচ্ছা নেক্সট প্রশ্ন, বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি? বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি? অপশন বলছে মৌমাছি, নাকি জোড়াসন্ধ, নাকি বনফুল, নাকি নীললোহিত? বনফুল কার ছদ্মনাম? মুখোপাধ্যায়। আচ্ছা মৌমাছি কার ছদ্মনাম? বিমল ঘোষের হচ্ছে মৌমাছি। আচ্ছা আর জোড়াসন্ধ কার? চারুচন্দ্র চক্রবর্তী। আর রয়েছে কি নীললোহিত, আমি আগে গল্প করে বলছিলাম সুনীল গঙ্গোপাধ্যায়, সুটা কেটে দে, তাহলে নীল আর লোহিত, নীল থাকা মানে লাল থাকবে, তাহলে সুনীল গঙ্গোপাধ্যায়ের নীললোহিত। আচ্ছা নেক্সট প্রশ্ন, মিথজীবী পুষ্টি দেখা যায়, হ্যাঁ তো নয় কিন্তু, মিথজীবী পুষ্টি দেখা যায় কাদের দেখা যায়? কলসপত্রী, নাকি স্বর্ণলতা, নাকি লাইকেন, নাকি ছত্রাক? পারবি না? আচ্ছা পুষ্টি দুই ভাগে ভাগ করা যায়, একটা স্বভোজী পুষ্টি, একটা পরভোজী পুষ্টি। স্বভোজী পুষ্টি মানে কি, যারা নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করে পুষ্টিটা তারা অর্জন করে, সেটা স্বভোজী পুষ্টি। আর পরভোজী পুষ্টি কি, যারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, অন্যের ওপর ডিপেন্ড করে এবং সেখান থেকে পুষ্টি সংগ্রহ করে। হলো তাহলে স্বভোজীর বিপরীত কি আছে? পরভোজী। এবার পরভোজী, তাহলে স্বভোজীর উদ্ভিদ কি গাছপালা নিজেদের খাদ্য তৈরি করতে পারে। পরভোজীর কিন্তু আবার 4টি ভাগ রয়েছে। পরজীবী, দেখ পরভোজী আলাদা আর পরজীবী আলাদা। পরজীবীর বলুক বা তোর মিথজীবী পতঙ্গভুক, এদের সবারই গার্জেন হচ্ছে কে? পরভোজী। তাহলে স্বভোজী একজন আলাদা, পরভোজী একজন আলাদা। পরভোজীর 4টে ভাগ রয়েছে, কি কি? একটা হচ্ছে তোর পরজীবী, মানে কি পরযুক্ত জীবী, অর্থাৎ পরের উপর নির্ভর করে যে জীবন ধারণ করে সেটা হচ্ছে পরজীবী। যেমন স্বর্ণলতা একটা গাছের উপর জড়িয়ে সেখান থেকে পুষ্টি শোষণ করে সে কিন্তু তার পুষ্টি সংগ্রহ করে, তাই তো? তাহলে যদি বলে পরভোজীর একটা উদাহরণ কি? স্বর্ণলতা। আচ্ছা মানবদের উকুন, মাথায় যে উকুন থাকে, আমাদের মাথা বা শরীর থেকে পুষ্টিগুলো শোষণ করছে তো, দিয়েছে পুষ্টি সাধন করছে, তাহলে উকুন হচ্ছে কি না একটা পরজীবী।
আচ্ছা পরজীবী তাহলে বুঝতে পারলি। এবার আছে মৃতজীবী। মৃতজীবী কি না, মৃত বস্তুর উপর জন্মাবে এবং সেখান থেকে সে পুষ্টিরস শোষণ করবে। যেমন ছত্রাক, ছত্রাকগুলো পচা জিনিসের উপর জন্মায়, সেখান থেকে রস শোষণ করে। আচ্ছা তাহলে মৃত গেল। এবার আছে মিথ্য। মিথ কি না, দুটি প্রজাতির ক্রসিং এ তৈরি হবে, একে অপরকে সাহায্য করবে পুষ্টি সংগ্রহ করতে। যেমন উদাহরণ বললে রাইজোবিয়াম হবে, গজপিপুল হবে এবং লাইকেন হবে। লাইকেন জানিস তো, তোর শৈবাল আর এদিকে ছত্রাক, এই দুটো ক্রসিং এ তৈরি হয়। তাহলে লাইকেন কোন দুটি প্রজাতির সমন্বয়ে গঠিত হয়? শৈবাল আর ছত্রাক, এই দুটো ক্রসিং এ তৈরি হবে এবং পুষ্টিরস শোষণ করতে শৈবালেরও কিছু ভূমিকা থাকবে এবং ছত্রাকেরও ভূমিকা থাকবে। তাহলে এগুলো হচ্ছে মৃতজীবী। আর পতঙ্গভুক কি না, যে কিছু কিছু উদ্ভিদ যেমন সূর্য শিশি বল, কলসপত্রী বল, এরা কি না পোকামাকড়দের থেকে কিন্তু পুষ্টিরস শোষণ করে। তাহলে সেগুলো হচ্ছে কি পতঙ্গভুক উদ্ভিদ। আচ্ছা পতঙ্গভুক বলুক, মৃতজীবী বলুক, মিথজীবী বলুক, পরজীবী বলুক, এগুলো সব কি না পরভোজীর ভাগ হলো। আচ্ছা নেক্সট প্রশ্ন, সবচেয়ে বেশি কার্বন আছে কোন শ্রেণীর কয়লায়? কয়লার 4টে ভাগ রয়েছে, তার মধ্যে কোন শ্রেণীর কয়লাতে সবচেয়ে কার্বনের ভাগ বেশি রয়েছে? অপশন বলছে অ্যান্থাসাইট নাকি বিটুমিনাস নাকি লিগনাইট নাকি পিট? অ্যান্থাসাইট। আচ্ছা সবচেয়ে কোনো কয়লা ভালো সেটা নির্ভর করবে কিসের উপর? কার্বনের উপর। অর্থাৎ কয়লায় কার্বনের পরিমাণ বেশি আছে মানে কি ওই কয়লাটা ভালো। তাহলে কোনো একটা কয়লা ভালো বা উৎকৃষ্ট বা নিকৃষ্ট সেটা নির্ভর করে কার উপর ডিপেন্ড করে? কার্বনের উপর। এর মধ্যে প্রশ্ন নানা রকম ভাবে প্রশ্ন আসতে পারে, কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। তাহলে কার্বনের উপর ডিপেন্ড করে। তাহলে যে কয়লায় কার্বনের ভাগ বেশি রয়েছে সেই কয়লায় সবচেয়ে উৎকৃষ্ট হবে, যে কয়লায় কার্বনের ভাগ কম রয়েছে সেই কয়লাটা নিকৃষ্ট হবে। তাহলে পিট হচ্ছে এমন একটি কয়লা যেখানে সব থেকে কিন্তু কার্বনের পরিমাণ কম, তার মানে কি নিকৃষ্ট কয়লা। এখানে 40% কম কিন্তু কার্বন থাকে। তার থেকে পিট থেকে একটু ডেভেলপ হচ্ছে তোর লিগনাইট। লিগনাইটে 40 থেকে 60% মতো কার্বন থাকে। আচ্ছা তার থেকে একটু উঁচুতে রয়েছে বিটুমিনাস, যেটা হচ্ছে 60 থেকে 80% তোর কার্বন থাকে। আর অ্যান্থাসাইট সবচেয়ে বেশি 80 থেকে 95% পর্যন্ত কার্বন থেকে থাকে। আচ্ছা লিগনাইটকে বাদামি কয়লা বলা হয়। বিবিএসসি এসেছে প্রশ্ন যে বাদামি কয়লা বলা হয় কোন কয়লা শ্রেণীকে? লিগনাইটকে। আচ্ছা এগুলো কোথা থেকে পাওয়া যায়? অ্যান্থাসাইট কিন্তু ভারতে নেই। সবচেয়ে বেশি ভারতে কোন শ্রেণীর কয়লা রয়েছে? বিটুমিনাস। কোন উপত্যকা? দামোদর উপত্যকা। দামোদর উপত্যকা কিন্তু বিটুমিনাস কয়লা সবচেয়ে বেশি সঞ্চয় আছে। আচ্ছা অ্যান্থাসাইট কোথায় আছে? জম্মু এন্ড কাশ্মীরে। জম্মু এবং কাশ্মীরেতে কিন্তু অ্যান্থাসাইট কয়লা রয়েছে। বিটুমিনাস দামোদর নদী অববাহিকাতে রয়েছে। আচ্ছা লিগনাইট রয়েছে, মাথায় রাখবি বিরাট ইম্পর্টেন্ট, তামিলনাড়ুর নেভেলি। তামিলনাড়ুর নেভেলি হচ্ছে ভারতের বৃহত্তম লিগনাইট খনি। আর একটা রয়েছে তোর পিট। পিট কিন্তু নীলগিরি পার্বত্য অঞ্চলে পাওয়া যায়। আচ্ছা নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধান দিবস কবে পালিত হয়? ভারতের সংবিধান দিবস কবে পালিত হয়? অপশন 26শে জানুয়ারি নাকি 26শে নভেম্বর নাকি 29শে আগস্ট নাকি 5ই সেপ্টেম্বর? 26শে নভেম্বর। ওই দিন কি হয়েছিল না গণপরিষদ কর্তৃক ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল 1949 সালে 26শে নভেম্বর। আর 1950 সালে 26শে জানুয়ারি সেটা কার্যকর হয়েছিল। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস বা রিপাবলিক ডে বলা হয়, আর তোর 26শে নভেম্বরটাকে বলা হয় সংবিধান দিবস। আর 29শে আগস্টে কি হয়েছিল? মেজর ধ্যানচাঁদের, হকির জাদুঘর মেজর ধ্যানচাঁদের জন্মবার্ষিকী উপলক্ষে 29শে আগস্ট কি জাতীয় স্পোর্টস ডে বা জাতীয় ক্রীড়া দিবস। আর আছে 5ই সেপ্টেম্বর। 5ই সেপ্টেম্বর কি? শিক্ষক দিবস। ভারতের বা জাতীয় শিক্ষক দিবস। আর যখনই বলে দিবে যে বিশ্বে, তখন কিন্তু 5 থাকবে, কিন্তু অক্টোবর তার পরের মাসে হয়ে যাবে। তাহলে 5ই সেপ্টেম্বর ভারতের শিক্ষক দিবস আর 5ই অক্টোবর হচ্ছে বিশ্বের শিক্ষক দিবস। আর শিক্ষক দিবস কার জন্ম দিবস বলতে হয়? ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মবার্ষিকী বা জন্মদিন উপলক্ষে এটা শিক্ষক দিবসটা পালন হয়। নেক্সট প্রশ্ন, শরণ সিং কমিটির সুপারিশে ভারতীয় সংবিধানের নিচের কোনটি যুক্ত হয়? অর্থাৎ শরণ সিং কমিটির রেকমেন্ডেশনে ভারতীয় সংবিধানে কোনটি যুক্ত হয়েছে? অপশন বলছে ডিপিএসপি নাকি প্রস্তাবনা নাকি মৌলিক অধিকার নাকি মৌলিক কর্তব্য। পারবে? মৌলিক কর্তব্য। ভারতীয় সংবিধানে প্রথম অবস্থায় কিন্তু মৌলিক কর্তব্য ছিল না। 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মধ্য দিয়ে এবং শরণ সিং কমিটির সুপারিশে বা রেকমেন্ডেশনে
ভারতীয় সংবিধানে কিন্তু 10টি মৌলিক কর্তব্যকে যুক্ত করলো। তোর 86তম সংবিধান সংশোধন যেটা 2002 সালে হয়েছিল, সেখানে আবার একটি মৌলিক কর্তব্যকে যুক্ত করলো, যেটা কি 6 থেকে 14 বছর বয়সী সমস্ত শিশুদেরকে কিন্তু বাধ্যতামূলক অবৈতনিক শিক্ষার অন্তর্ভুক্ত করতে হবে। দিয়ে বর্তমানে মৌলিক কর্তব্য কটা রয়েছে? 11টি রয়েছে। প্রথম অবস্থায় কিন্তু 10টা ছিল, যেটা কখন 1976-এ 42তম সংবিধান সংশোধন। মৌলিক কর্তব্যটা কোথায়? আচ্ছা, মৌলিক কর্তব্য তোর আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে। মৌলিক অধিকারটা আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে। কর্তব্যটা হচ্ছে সোভিয়েত রাশিয়া থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, আজকের আলোচনার শেষ প্রশ্ন, বিহু কোন রাজ্যের লোকনৃত্য? বিহু, প্রশ্ন ভালো করে শুনতে হবে। বিহু, আমি বিশু বলিনি। বিহু কোন রাজ্যের লোকনৃত্য? অপশন বলছে কেরালা, নাকি উত্তরপ্রদেশ, নাকি বিহার, নাকি অসম। এই প্রশ্নের আনসার তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। আজকের আলোচনা এবং প্রশ্নগুলো কেমন ছিল তোমরা জানাবে অবশ্যই, যাতে আমি বুঝতে পারি যে আমার ক্লাস তোমাদের কেমন লাগছে বা তোমরা কতটা কি বুঝতে পারছো। আজকের ক্লাস এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন ক্লাসে।